প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগরণী দেশ আলাপন অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে একটি আন্তর্জাতিক অঙ্গনে গতকাল একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাওয়া সেই বিষয়টি নিয়ে, আর সেটি হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে বিশেষ অভিযানে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে ডেল্টা ফোর্সের এই অভিযানের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিন্তু এই যুক্তরাষ্ট্র এই ধরনের ঘটনা বা এই ধরনের অভিযান নতুন করে করেছে তা নয়, এর আগেও তার একাধিকবার এই ধরনের অভিযান পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। আমরা যদি ফিরে তাকাই সেই 1989 সালের কথা, সেই 1989 সালে যুক্তরাষ্ট্রের অপারেশন জাস্ট কজের মাধ্যমে পানামার স্বল্প সময়ের সামরিক অভিযানে স্বৈরশাসক জেনারেল মেনুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত ও গ্রেফতার করা হয়। মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত নোরিয়েগার শাসনে অবসান ঘটিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট গুইলো রামো এনধারাকে ক্ষমতায় বসানো হয়। এই অভিযানই স্নায়ুযুদ্ধের শেষ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। এরপরে আসি আরেকটি বড় ঘটনা, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন 2003 সালের 20 মার্চের একটি ঘটনা। 2003 সালের 20 মার্চ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট ইরাকে হামলা চালায়। সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তোলে। পরে এইসব অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। 9 মাসের অভিযানের পর সরকার পতনের মুখে পড়ে এবং 13 ডিসেম্বর সাদ্দাম গ্রেপ্তার হন। মানবতা বিরোধী অপরাধে 2006 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। আগ্রাসন পরবর্তী সময়ে গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, বরং সহিংসতায় ইরাকে অন্তত 2,10,000 বেসামরিক মানুষ নিহত হয়। এবার আসি গত 24 ঘন্টার মধ্যে ঘটে যাওয়া যে ঘটনা ভেনেজুয়েলার বিষয়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ক্যাপচারের সামরিক বিশ্লেষণ 3 জানুয়ারি 2026 অপারেশন অ্যাবসোলুট রিজলভ যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে একটি অসাধারণ সাফল্যের উদাহরণ হয়ে উঠেছে। সেখানে তারা কোনো আমেরিকান ক্যাজুয়ালিটি ছাড়াই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্যাপচার করতে সক্ষম হয়। এই জয়ের মূল কারণ ছিল মাসের পর মাস ধরে চালানো গোয়েন্দা কার্যক্রম, যা অপারেশনের জন্য পূর্ণ সারপ্রাইজ নিশ্চিত করে। সিআইএর এই অপারেশনের সবচেয়ে বড় সাফল্য ছিল মাদুরোর নিকটতম নিরাপত্তার বলয়ে সেবিন এবং প্রেসিডেন্সিয়াল গার্ড কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে রিক্রুট করা। এই মাদুরোকে দৈনিকে রুটিন, যেমন কখন ঘুমান, কোন রুমে থাকেন, কোন গাড়িতে যান, কম্পাউন্ডের লেআউট এবং শিফট চেঞ্জের সময় দিয়েছে, বিভিন্নভাবে তথ্য সরবরাহ করেছে। দীর্ঘ স্যাংশনের কারণে অনেক সিনিয়র অফিসারদের পরিবারে যুক্তরাষ্ট্র বা কলম্বিয়ায় ছিল। সিআইএ তাদের পরিবারের নিরাপত্তা, আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে ফ্লিপ করে। কমপক্ষে 2-3 জন কি পার্সন যারা মাদুরোর বেডরুমের চাবি রাখত সরাসরি তথ্য দিয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে ভেনেজুয়েলার গোয়েন্দা সার্ভিসের ভেতরেই ডাবল এজেন্ট ছিল, যারা মাদুরোর পক্ষে কাজ করার ভান করে যুক্তরাষ্ট্রের তথ্য পাঠাতে আইএনএসএ এর মাধ্যমে মাদুরো এবং তার ঘনিষ্ঠদের ফোন, ইমেল এবং এনক্রিপ্টেড অ্যাপ যেমন টেলিগ্রাম, সিগন্যাল ইন্টারসেপ্ট করা হয়। শুধু এখানেই শেষ নয়, ভেনেজুয়েলার যোগাযোগ ব্যবস্থা রাশিয়া বা চাইনিজ হলেও অনেক পুরনো বা কম সুরক্ষিত ডিভাইস ব্যবহার করত। রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং, এই মাদুরোর ফোন বা গাড়ির জিপিএস সিগন্যাল ক্রমাগত মনিটরিং করা হয়। উচ্চ রেজুলেশন স্যাটেলাইট KH-11 কমার্শিয়াল ম্যাক্সার এবং RQR গ্লোবাল হ্যাক ড্রোন দিয়ে মিরাফ্লোরেস প্রেসিডেন্সিয়াল প্যালেসের 3D ম্যাপ তৈরি করা হয়। চিন্তা করতে পারেন? শুধু তাই নয়, থার্মাল ইমেজিং দিয়ে রাতে কোন রুমে কে আছে তা শনাক্ত করা হয়। অপারেশনের আগের দিনগুলোতে ইন্টারন্যাশনাল সোর্স দিয়ে মাদুরোকে ভুল তথ্য দেওয়া হয় যে কলম্বিয়া সীমান্তে বড় অপারেশন হচ্ছে, ফলে তার নিরাপত্তা বাহিনীর ফোকাস সেদিকে সরে যায়। অবশেষে কারাকাসের অন্যান্য এলাকায় ড্রোন অ্যাক্টিভিটি দেখানো হয় ডিস্ট্রাকশনস হিসাবে। অপারেশনের সময় আমেরিকার 150টিরও বেশি এয়ারক্রাফট, যার মধ্যে ছিল F-22, F-35, EA-18G গ্রাউলার এবং B-1 বোমারো। এই বোমারো ব্যবহার করে প্রথমেই ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেয়, যা একটি ক্লাসিক SAD সুপারেশনস অফ এনিমি এয়ার ডিফেন্স অপারেশন উদাহরণ। ইলেকট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে রাডার জ্যাম করা হয় এবং অ্যান্টি রেডিয়েশন মিসাইল দিয়ে যে কোনো সক্রিয় রাডার ধ্বংস করা হয়। পাশাপাশি সাইবার অ্যাটাক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমকে নিষ্ক্রিয় করা হয়। এরপর ডেল্টা ফোর্স এবং 160তম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের হেলিকপ্টার লো অল্টিটিউড বা স্বল্প উচ্চতার ফ্লাইটে কারাকাসে প্রবেশ করে এবং মাদুরোর কম্পাউন্ডে পৌঁছে তাকে সারেন্ডার করতে বাধ্য করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারাকাসে প্রবেশ করে এবং মাদুরোর কম্পাউন্ডে পৌঁছে তাকে সারেন্ডার করতে বাধ্য করে। পরে অপারেশন রাত
দুটো শুরু হয়, 4 ঘন্টার কম সময় শেষ হয়, যা আধুনিক যুদ্ধে ইনফরমেশন ডমিনেন্স এবং প্রিসেশনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী FANB কাগজে কলমে একটি ল্যাটিন আমেরিকার শক্তিশালী বাহিনীগুলোর একটি। এই শক্তিশালী বাহিনীগুলোর একটি হলেও বাস্তবে এটি একটি হলো ফোর্স, সংখ্যায় বড় কিন্তু রেডিনেসে অত্যন্ত দুর্বল। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট এবং যুক্তরাষ্ট্রের স্যাংশনের কারণে স্পেয়ার পার্টস, জ্বালানি এবং ট্রেনিংয়ের অভাব দেখা দেয়, যার ফলে সৈন্যদের মনোবল কমে যায় এবং ডেজার্টশন বাড়ে। রাশিয়ার ও চাইনিজ সরঞ্জামের বড় অংশ, প্রায় 60%-এর বেশি, রক্ষণাবেক্ষণের অভাবে অপারেশন থাকে না। যেমন Su-30 যুদ্ধবিমানের অর্ধেক গ্রাউন্ডেড, মানে এগুলোকে কোনো রকমের অপারেশন ছাড়া হ্যাঙ্গারে রাখা হয়েছে, এবং T-72 ট্যাঙ্কগুলো ক্যানিবেলাইজড করা হয়েছে। বাহিনীটি রাজনৈতিকভাবে অন্তত পলিটিসাইজড, সেখানে প্রমোশন লয়ালিটি ভিত্তিতে হয়, দক্ষতার ভিত্তিতে নয়। এটা অনেকটা মানে আমাদের চেনা জানা একটা দেশের মধ্যে বা অনেক দেশে যে সকল দেশে আইনের শাসন নেই বা রাজনৈতিক শৃঙ্খলা নেই বা রাজনৈতিক দায়বদ্ধ জবাবদিহিতা নেই, সেই সকল দেশে এটা হয়ে থাকে। যেখানে প্রমোশন লয়ালিটির ভিত্তিতে হয়, সেখানে তো দক্ষতা সেভাবে মূল্যায়ন করা হবে না। তো সেই জন্য এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে প্রধান ফোকাস থাকে অভ্যন্তরীণ নিরাপত্তা ও রেজিম সংরক্ষণে। অর্থাৎ এখানে রাষ্ট্রপক্ষ সবসময় চায় যে কিভাবে তাদের ক্ষমতা নিরাপদ রাখা যায়। বহিরাগত আক্রমণ প্রতিহত করার উপায় সেখানে একেবারে অবমূল্যায়ন করা হয়। জয়েন্ট অপারেশন এবং সমন্বিত ট্রেনিংয়ের অভাবও একটি বড় দুর্বলতা। ভেনিজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেম পেপারে ল্যাটিন আমেরিকার সবচেয়ে উন্নত ছিল, যার মধ্যে ছিল রাশিয়ান S-300 VS লং রেঞ্জ, বুক M80 মিডিয়াম রেঞ্জ, প্যান্টোসির S-1, তোর M1 এবং চাইনিজ রাডার নেটওয়ার্ক। কিন্তু এগুলো কাজ করেনি, কারণ যুক্তরাষ্ট্র প্রথমেই প্রি-এম্পটিভ স্ট্রাইক দিয়ে রাডার ও SAM সাইট ধ্বংস করে, ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে রাডারকে অন্ধ করে দেয় এবং সাইবার অ্যাটাক দিয়ে কমান্ড চেইন বিচ্ছিন্ন করে। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সিস্টেম অপারেশনে ছিল না এবং অপারেটরদের পর্যাপ্ত ট্রেনিং ছিল না। রাতের সময় লো ফ্লাইং হেলিকপ্টার রাডারের নিচ দিয়ে প্রবেশ করায় ডিটেকশন সম্ভব হয়নি। ফলে লেয়ার ডিফেন্স থাকা সত্ত্বেও পুরো সিস্টেম মুহূর্তেই কলাপস করে এবং এই অপারেশনের যুক্তরাষ্ট্রের টেকনোলজি, গোয়েন্দা নেটওয়ার্ক এবং ডকট্রিন শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। যখন ভেনিজুয়েলার দুর্বলতা ছিল দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট, রক্ষণাবেক্ষণের অভাব এবং রাজনৈতিক পলিটিসাইজেশন, এটি অন্যান্য দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য একটি সতর্ক বার্তা যে আধুনিক যুদ্ধে শুধু উন্নত অস্ত্র কেনা যথেষ্ট নয়, রেডিনেস, ট্রেনিং এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স ছাড়া সেগুলো অকেজু হয়ে যায়। ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।